প্রিয় দর্শক, প্রযুক্তি বিষয়ক মার্কিন ওয়েবসাইট সিনেট বলছে প্রত্যাশার চেয়ে দ্রুত সময়ে করোনার ভ্যাকসিন নাকি পৃথিবীতে পাওয়া যাবে। সুতরাং সেদিকেই তাকিয়ে আছে পুরো পৃথিবীর মানুষ। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর নজরদারিতে যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে তার মধ্যে দেখা যাচ্ছে 132টি ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল টেস্টে রয়েছে এবং 14টি ভ্যাকসিন প্রথম ধাপে আছে, 8টি ভ্যাকসিন দ্বিতীয় ধাপে এবং 2টো ভ্যাকসিন আছে তৃতীয় ধাপে। অন্যদিকে করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিংবা করা গেছে বলে নতুন দিশা দেখাচ্ছে বাংলাদেশের গ্লো ফার্মাসিউটিক্যাল। এটি অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় ভরসার কথা, আশার কথা। কিন্তু আমরা এই আশা ভরসার দোলাচলে কোনখানে গিয়ে দাঁড়িয়ে আছি আর করোনা সেই জায়গায় কোথায় গিয়ে পৌঁছেছে, সব বিষয় নিয়ে আমি সোমা ইসলাম আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন সম্মানিত 3 জন অতিথি। তার আগে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় ভ্যাকসিনের জন্য প্রতীক্ষার প্রহর। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর আসিফ মাহমুদ, ইনচার্জ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্লোব বায়োটেক লিমিটেড। আমাদের সঙ্গে ভারত থেকে অধ্যাপক ডক্টর গৌতম সাহা আমাদের সাথে সংযুক্ত হবেন, তিনিও কথা বলবেন ভারতের ভ্যাকসিনের সর্বশেষ অবস্থা নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হবেন জুলহাস আলম, ব্যুরো প্রধান, অ্যাসোসিয়েট প্রেস, এপি। 3 জনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা ভালো খবরটার কাছেই যাই, নিজের দেশের খবরের দিকেই একটু চোখ রাখবো বলেই আমি ডক্টর আসিফের কাছে যেতে চাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, পরিষ্কার, ধন্যবাদ। সেটা আমরা প্রথমে যেটা জানতে চাই, গতকালকে যে প্রেস কনফারেন্স করলেন সেখানে কিন্তু আপনি একটি কথা বলেছেন যেটি ভরসার কথা, অন্যরা পারলে আমরা কেন পারবো না। সেই পারার জায়গাটাতে আমরা কোথায় গিয়ে পৌঁছে আছি, আপনারা কোথায় এই পর্যন্ত দাঁড়িয়ে আছেন, যতটুকু আমরা জানতে পেরেছি সারা দেশের মানুষ এবং দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী থাকে সকলেই কিন্তু জেনেছে যে আপনারা গ্লোব দাবি করছেন যে করোনার ভ্যাকসিন আপনারা একটি পশু অর্থাৎ খরগোশের শরীরে প্রয়োগ করে সফলতা পেয়েছেন। এখন তো অনেকগুলো ট্রায়াল আছে, সেই জায়গাতে কোথায় কবে পাওয়া যাবে এবং আপনাদের সর্বশেষ অবস্থানটা আসলে কোথায়, কোন অবস্থানে আছে একটু যদি আমাদের আগে জানাতেন। মার্চ মাসের 8 তারিখ থেকে আসলে কাজ শুরু করার পরে আমরা কিন্তু গত প্রেস কনফারেন্সে যেটা বলেছি যে আমরা একটা প্রিলিমিনারি অ্যানিমাল ট্রায়াল কমপ্লিট করেছি, যেটা আমরা র্যাবিটের উপরে করেছি এবং সেখানে আমরা স্ট্রং অ্যান্টিবডি রেসপন্স পেয়েছি, যেটার টাইটারও অনেক বেশি। তো এর পরবর্তীতে আমাদের পদক্ষেপ হবে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই ট্রায়ালটাকে আমাদের একটা রেগুলেটেড অ্যানিমাল ট্রায়ালে কনভার্ট করতে হবে এবং সেই ডেটা নিয়ে আমাদেরকে বিএমআরসির কাছে ক্লিনিক্যাল ট্রায়ালের এথিক্যাল অ্যাপ্রুভালের অ্যাপ্লিকেশন করতে হবে। বিএমআরসির কাছ থেকে এথিক্যাল ট্রায়ালের এথিক্যাল অ্যাপ্রুভাল যদি আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের পক্ষ হয়ে একটা থার্ড পার্টি সিআরও এই হিউম্যান ট্রায়ালটি শুরু করবে। এই মুহূর্তে আমরা একটা প্রিলিমিনারি অ্যানিমাল ট্রায়াল করেছি, যেখানে আমরা একটা স্ট্রং অ্যাফিনিটি অ্যান্টিবডি পেয়েছি, যেটি হাই টাইটারে এসেছে। এই পর্যন্ত আছি আমরা। কিন্তু ডক্টর আসিফ, আমরা তো জানি এবং আমাদের যদি ইতিহাসটাকে ঘাটি, আপনি গতকালকে নিজেও কিন্তু বলছিলেন যে পৃথিবীতে এই পর্যন্ত যতগুলো বিভিন্ন ধরনের ভাইরাস এসেছে, যেমন ধরেন ইবোলা, ডেঙ্গু, এগুলোর কিন্তু ভ্যাকসিন আবিষ্কার হতে অনেক বছর লেগেছে। কিন্তু এই 3 মাসের মধ্য দিয়ে, মাত্র 3 মাস, তো আপনারা 8ই মার্চ থেকে শুরু করেছেন যদি এই প্রক্রিয়াটি, মাত্র 3 মাসের মধ্য দিয়ে কি করোনার ভ্যাকসিন আবিষ্কার করা কতটা সম্ভব? এবং সারা পৃথিবীতে যেখানে মানুষ দফায় দফায় গবেষকরা ব্যর্থ হচ্ছেন কিংবা দ্বিতীয় দফা তৃতীয় দফা ট্রায়ালেও যেও তারা পেরে উঠতে পারছেন না, তাহলে আপনারা কিভাবে সেটি পারছেন এই সামান্য 3 মাসে? কি করে বলছেন যে না আমরা পারছি কিংবা পেরেছি? মানে ঠিক যেখান থেকে আপনি ইনফরমেশনটা পিক করেছেন যে ডেঙ্গুর ভ্যাকসিনের জন্য আসলে 100 বছরের বেশি লেগেছে, ইবোলার ভ্যাকসিনের জন্য 27 ইয়ার্স লেগেছে, লাসা ফিভারের ভ্যাকসিনের জন্য 39 ইয়ার্স। কিন্তু ওই একই ইনফরমেশনে আমার কিন্তু আরেকটা ইনফরমেশন ছিল যে মডার্না কতদিনে করেছে। আমেরিকার মডার্না করেছে, তারা এমআরএনএ বেসড একটা ভ্যাকসিন নিয়ে কাজ করছে, তারা কিন্তু 69 ডেজে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে গিয়েছে উইদাউট এনি প্রি ক্লিনিক্যাল ট্রায়াল। তারপরে আপনি যদি অক্সফোর্ডের ডক্টর গিলবার্টের কথা বলেন, তারাও কিন্তু 3 মাসে ক্লিনিক্যাল ট্রায়ালে গিয়েছে। সো এখন টেকনোলজি গুলো এতটাই অ্যাডভান্সড হয়েছে, যদি আপনার কাছে সেই টেকনোলজি থাকে আপনিও কিন্তু করতে পারবেন। সো আমরাও কিন্তু একইভাবেই করেছি। ডক্টর আসিফ, আমি আপনার কাছে আসবো, আরো অনেক বিষয় আপনি আমাদের দর্শকদের অবশ্যই জানাবেন। আমি তার আগে একটু ভারতে যেতে চাই, সেখানে আমি অধ্যাপক ডক্টর গৌতম সাহার সাথে একটু সংযুক্ত হতে চাইছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর গৌতম?
নমস্কার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভারতে ভ্যাকসিন নিয়ে এখন কি হচ্ছে, মানে আমরা তো শুনতে পাচ্ছি যে দ্বিতীয় দফায় কিংবা একটা ট্রায়ালে যাবে ভারত 7 জুলাই থেকে, যেটা ভাবে প্রথম দফাটি শেষ হয়ে গেছে, দ্বিতীয় দফায় যাবে এবং 14 স্বাধীনতা দিবসের দিন নাকি এটা মানুষের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ তো সেই জায়গাটাতে আসলে জানতে চাই একটু আমাদের কাছে যদি আপনি পরিষ্কার করে জানাতেন যে ভ্যাকসিনে ভারতের অবস্থানটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন, প্রায় এটা সবাই তো আমরা খবর সংবাদ থেকেই আমরা পাচ্ছি এবং তারপরে কিছু গভীরভাবে পড়াশোনা করছি বা খোঁজ খবর নিয়ে বোঝার চেষ্টা করছি বিসারি অন্যান্য দেশে কি হচ্ছে এবং কি হওয়ার কথা। অর্থাৎ একটা ভ্যাকসিন তৈরির ইতিহাস কিভাবে যদি জানা যায়, তাহলে আমি অনেক এক্সপার্টের সাথে কথা বলেছি, তাতে মনে হচ্ছে এটা একটা কল্পনা বিলাস ছাড়া কিছু নয়। 15ই আগস্টের টার্গেটটাকে বলছি আমি, তৈরি করাটাকে নয় বলছি না। দেখুন, দেখা যাচ্ছে যে যেভাবে এই আগে আমার বক্তা বললেন, ঠিকই কথা, ব্যতিক্রম আছে। আমেরিকা তৈরি করেছে কোনো একটা ভ্যাকসিন খুব অল্প সময়ে, কারণ এখন যে বায়োটেকনোলজির যে জায়গাটা এসছে, রিকম্বিনেন্ট টেকনোলজি, তাতে খুব ফাস্ট হয়। কিন্তু সেই জায়গাটা সেখানে, জায়গাটি এথিক্যাল কমিটির জায়গা, জায়গাটা এথিক্সের জায়গা, জায়গাটা ট্রায়ালের জায়গা। 10টা স্টেজ অফ ট্রায়ালের মধ্যে মিনিমাম 3টে ট্রায়াল না হওয়া পর্যন্ত এটা কমার্শিয়ালের কথা ভাবাই হবে না। এবং তারপরেও কিন্তু ট্রায়াল গুলো চলছে, সেই ট্রায়াল গুলো এথিক্সের মধ্যে থাকে, হিউম্যান অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে। দেখা যাচ্ছে, যেমন আমি শুধু এইটি একটা ছোট্ট তথ্য দিচ্ছি ভারতবর্ষের পার্সপেক্টিভে, সেটাও আমি খবরের অংশ বিশেষ থেকেই আমি বলছে যে 12টা ইনস্টিটিউটকে এরা, মানে আমাদের আইসিএমআর এবং এই যে ভারত বায়োটেক যারা যৌথভাবে করছেন, তারা 12টা ইনস্টিটিউটকে, সেই ইনস্টিটিউটগুলোর নাম এখানে নেই, 12টা ইনস্টিটিউটকে আইডেন্টিফাই করেছে যেখানে ট্রায়াল গুলো হবে। এবং তাদের কাছে এমন কড়া নির্দেশ গেছে সরকারি ভাবে যে নন কমপ্লায়েন্স উইল বি স্ট্রিক্টলি হ্যান্ডেলড। এই নন কমপ্লায়েন্সটা কিসে, তাদেরকে বলেছে অ্যাপ্রুভালের জন্য যা যা লাগে সেগুলো খুব ত্বরান্বিত করতে। অ্যাপ্রুভালের জন্য, ট্রায়ালের অ্যাপ্রুভালের জন্য যা যে পদ্ধতিগুলো লাগে সেগুলো ত্বরান্বিত করুন এবং নন কমপ্লায়েন্স উইল বি স্ট্রিক্টলি হ্যান্ডেলড। এবং তারপরের খবর, ওই খবরের মধ্যেই আমরা পাচ্ছি, সেখানে বলা হয়েছে যে 12খানা ইনস্টিটিউটের মধ্যে 7খানা ইনস্টিটিউটের এখনো এথিক্যাল কমিটি ফরমেশন হয়নি। এটা খুব খুব ইম্পর্টেন্ট খবর পড়ে বলছি। এনডিটিভি, আমাদের এখানকার এনডিটিভি যে নিউজ বেরিয়েছে সেখান থেকে সেটা পড়ে বলছি যে 12খানার মধ্যে 7খানার এথিক্যাল কমিটি তৈরি হয়নি। এথিক্যাল কমিটি তৈরির পরে আমি ধরে নিচ্ছি তাদের আগে থেকে প্রস্তুতি আছে, যেহেতু হওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করবে। এবং বলা হচ্ছে যে প্রথম ট্রায়ালটা, ফার্স্ট ট্রায়াল অফ এথিক্যাল কমিটি মিনিমাম 28টা দিন লাগে। এটা বলছি সমস্ত কিছু যখন একদম মানে হেক্টিক স্পিডে যাবে এবং নন কমপ্লায়েন্স উইল বি স্ট্রিক্টলি হ্যান্ডেলড, 28টা দিন। তারপরে তো স্টেজ টু স্টেজ থাকছে, তারপরে তো লাগছে প্রোডাকশন। কোথা থেকে আসবে? এক্সপার্টটা বলেছেন। এবং আমি একটা বিদেশি ভাইরালজিস্ট, কানাডিয়ান ভাইরালজিস্টের কথা, এখানে যারা অনেক পণ্ডিত ব্যক্তি আছেন তারা হয়তো এটা পড়ে থাকবেন, আমি এটা পড়েই বলছি, যে বলছে উই ওন্ট বি সিইং এ ভ্যাকসিন until at least 2021 or 2022, and even then this is very optimistic and of relatively low probability. মানে ঠিক আছে, এটা একটা এক্সপার্টের অন্যদিকের ওপিনিয়ন থাকবে, কিন্তু আমি যে জায়গাগুলো নিয়ে ধরার চেষ্টা করলাম, ভারতের পার্সপেক্টিভের কথা বলছিলেন ম্যাডাম, সেটা হচ্ছে যে এই যেখানে এথিক্যাল কমিটি এখনো ফর্ম হয়নি, সেখানটাতে আমাদের মনে হয় এটা কল্পনা বিলাস ছাড়া কিছু নয় যেটা এত তাড়াতাড়ি হতে পারবে। টেকনোলজি যেখানেই থাকুক, ভারতবর্ষ পিছিয়ে পড়া দেশ নয়, বাংলাদেশও পিছিয়ে পড়া দেশ নয়, বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সবাই এগিয়ে আছি, কিন্তু যে সময়টা যে ওদের জন্য যে প্রস্তুতির জন্য সময় লাগে সেটা তো অবশ্যই দিতে হবে। তাহলে স্বাধীনতা দিবসে যে এই ভ্যাকসিনটা পাওয়া যাবে দ্বিতীয় দফায় 7 জুলাই থেকে, আবার দ্বিতীয় দফা টেস্টে যাওয়া হবে স্বাধীনতা দিবসকে সামনে রেখে, তার মানে এটা কি বলছেন মানুষের একটা আবেগ, নাকি এটা করোনা থেকে এক ধরনের ভয় ভীতি থেকে মানুষকে দূরে রাখার জন্য এই জায়গাটা তৈরি হয়েছে? আপনি ভীষণ এটা যদি এত দীর্ঘ প্রক্রিয়া, আসলে সারা পৃথিবী তো গবেষকরা একদম ব্যতিব্যস্ত হয়ে ভ্যাকসিনের পিছনে ঘুরছে, যে এখনো তো কোনো আমরা ভালো খবর পাইনি, শুধু আসছে আসবে এইগুলোই শুনতে পাচ্ছি। তো এই আসছে আসবে এটার মধ্যে কি আমরা এটাকে ধরে নিব ভারতকেও? এইডস এর ভাইরাস 20 বছর হয়ে গেল, সারা পৃথিবী চেষ্টা করেও এখনো বার করতে পারেনি। এইচআইভি ভাইরাস এখনো বেরোয়নি। ফলে ঠিক আছে, আমরা অপটিমিস্টিক হব, আমরা আশাবাদী হব, নিরাশাবাদী হব না, কিন্তু যে ধাপগুলোর জন্য যে সময়টা দিতে হবে, আমি ধরে নিচ্ছি আমরা সফল হব বা সারা পৃথিবীর সবকটা ল্যাবরেটরি সফল হবে, কিন্তু যে ধাপগুলো মিনিমাম সময়টা দিতে হবে, ন্যূনতম সময়টা তো দিতে হবে, সেটাকে আমরা কি করে এড়িয়ে চলবো? ক্লিনিক্যাল ট্রায়াল ইজ ইয়েট টু স্টার্ট।
এটা তো ভাবতে হবে। না, আমরা সেই খবরও তো গণমাধ্যমে দেখলাম ডক্টর গৌতম, যে কলকাতার বিভিন্ন ওয়ার্ডগুলোতেও নাকি এই ভ্যাকসিনের একটা ট্রায়াল শুরু করবে বিভিন্ন ওয়ার্ডগুলোতে। আপনাদের গণমাধ্যমে সেই খবরগুলো কিছু আগেই দেখছিলাম, মানে সবকিছু মিলেই করবে, কারণ করতে তো হবেই কোনো না কোনো জায়গায়। এটা ঠিক আছে, যে কোনো পদ্ধতি, যে কোনো আমাদের গবেষণার পদ্ধতির মধ্যে সাইট আইডেন্টিফিকেশন থাকে, যেখানে আপনার কন্ট্রোল সিচুয়েশনটা থাকে, সেই কন্ট্রোল সিচুয়েশন সাইট আইডেন্টিফাই করে সেখানে করা হবে, এবং যেখানটাতে টোটাল কন্ট্রোলটা নেওয়া যাবে, যে কত পেশেন্টটা কারা ভলান্টিয়ার করবে, পেশেন্টরা এগ্রি করতে হবে, তাদের থেকে নেওয়া হবে। সেটা তো বিজ্ঞানের প্রসেস, সেটা আপনাদের দেশে আমাদের দেশের মধ্যে কোনো তফাৎ নেই, এবং পৃথিবীর কোনো দেশে, কিন্তু সেটা তো পরে। আগে তো সমস্ত কিছুর এই পদ্ধতিগুলো যেভাবে চলার কথা ছিল সেভাবে পর্যন্তই পৌঁছানো হয়নি। প্রথম কথা বলছি, যেটা আবার বলছি, এথিক্যাল কমিটি 7খানা, 12টার মধ্যে 7খানা কমিটি তো হয়নি আইসিএম এর মধ্যে। আমার শুধু কলকাতা রাজ্য ধরলে তো হবে না, আমি ভারতবর্ষের কথা বলছি। পুনে আইসিএমআর এটা করছে, এই পুনে আইসিএমআর যে বিভিন্ন জায়গায় মাল্টি সেন্ট্রিক যে স্টাডিটা করবে 12টা সেন্টার ধরে, সেই স্টাডির মধ্যে 7খানা সেন্টার, এটা প্রয়োজনীয় তথ্য, মানে এটাকে মাথায় রাখতে হবে। আমরা বাকি কথা বলবার 7খানা জায়গায় এখনো এথিক্যাল কমিটি ফর্ম করেনি, যেদিন নিউজ বেরোচ্ছে, যেটা পরে আপনারা কি বলবো, বেশ আশাবাদী হয়ে আজকে খবরটা পড়ি। আমাদের আশায় আসলে বুক বাঁধতে হয়। পার্শ্ববর্তী দেশ যদি একটা ভালো কিছু করে, তাহলে আমরাও পাশের দেশ হিসেবে মনে করি যে আমাদের জন্য ভালো কিছু ঘটবে, আর আমাদের জন্য তো আরেকটা আশার কথা গ্রো ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে। ডক্টর গৌতম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একটু আরেকজন অতিথির কাছে যাই, আমি আসবো আপনার কাছে। জুলা সালাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সব পৃথিবীর সব দেশেই তো শুধু ভ্যাকসিন আবিষ্কার হবে, আমরা আশাবাদী হচ্ছি, মানুষ ভরসায় বুক বাঁধছে, কিন্তু আপনার কাছে যেটি জানতে চাইবো, আমাদেরকে একটু জানাবেন ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক আসলে অগ্রগতিগুলো কি? ধন্যবাদ আপনাকে। কথা শুনছিলাম দুজন অতিথির। আমি যেটা বলবো যে অগ্রগতির কিছু তো খুব অপটিমিস্টিক আমরা দেখতে পাচ্ছি। যেমন বিশেষ করে আমেরিকাতে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকখানি এগিয়ে গেছে। আবার অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং খুব সম্ভবত একটা উচ্চারণ কি বলে, অ্যাস্ট্রাজেনেকা, ওরা যেটা জয়েন্টলি করছে, যেটা অলরেডি ইনফ্যাক্ট ফেজ 2 এবং ফেজ 3 অলরেডি ট্রায়াল চলছে, এবং সেটি ব্রাজিলে চলছে, দক্ষিণ আফ্রিকায় চলছে, এবং ইংল্যান্ডে ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল চলছে, এটা চলমান। তো তারা আপাতত একটা প্রজেকশন করেছে যে অক্টোবরের মধ্যে একটা ভ্যাকসিন তারা দিতে পারে, এবং অ্যাস্ট্রাজেনেকা তারা বলেছে যে প্রায় 200 কোটি ডোজ হয়তো বা তারা ইমার্জেন্সি ডেলিভারি দিতে পারে। এই আশার একটা বার্তা আছে আমাদের কাছে। তবে অন্যান্য যেসব জায়গা, আমরা চীনের খবর যতটুকু জানি, কারণ যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তারা অলরেডি একটা ভ্যাকসিন তারা সোলজারদের মধ্যে, বিশেষ করে মিলিটারির মধ্যে সেটা ব্যবহার করার জন্য তারা অনুমতি দিয়েছে 1 বছরের জন্য, যদিও খুব বেশি তথ্য সেখান থেকে আমরা সবসময় পাই না। সেই চীনের সেই একটা অগ্রগতি আছে। পাশাপাশি জার্মানি এবং অন্যান্য যেসব ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রি আছে, তারাও কিন্তু কাজ করছে। তো আমি এই ফাঁকে একটু ধন্যবাদ জানাতে চাই ডক্টর আসিফ মাহমুদ এবং গ্লোব বায়োটেককে, কারণ আমরা তো আসলে আমরা পিছিয়ে পড়া দেশ, সেটা আমাদেরকে মেনেই আমাদের এই যে অপটিমিস্টিক হওয়া, আমাদের যে সামনের দিকে এই কি বলে, এই যাত্রায় বা এই যুদ্ধে যে জয়ী হওয়ার চেষ্টা, এটি কিন্তু আমাদের এই যে সাহস আমরা করেছি, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি বুঝতে পারি যে যতটুকু, যদি আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট নই, কিন্তু যতটুকু বুঝতে পারি যে 4টা-5টা ধাপ পেরিয়ে যে অ্যাপ্রুভাল স্টেজে যখন এটাকে বাজারে নিয়ে আসা যায়, সেই স্টেজের মধ্যে যদি আমরা খুব প্রিলিমিনারি স্টেজে আছি, যদিও ডক্টর আসিফ মাহমুদ বলেছেন যে 6 মাসের মধ্যে একটা রেজাল্ট হয়তো পাওয়া যেতে পারে, যেটি ডক্টর গৌতম শাহ বলছিলেন যে 12টির মধ্যে এখনো 7টি এথিক্যাল কমিটি হয়নি। তারপর আমি আশাবাদী, কারণ ভারত এবং বাংলাদেশ এসব জায়গায় যারা এই পদক্ষেপগুলো নিয়েছে, আমি দেখতে পাচ্ছিলাম যে ভারতে 1125 জনের মধ্যে একটা ট্রায়াল করার চিন্তা আছে, এবং সেটি 12 থেকে 65 বছর খুব সম্ভবত বয়সের ক্যাটাগরিতে সেটি করা হবে। তো এগুলো আসার কথা, আমার মনে হয় এথিক্যাল কমিটি করে ফেলবে। ভারতও এটা নিয়ে খুব সিরিয়াস, চায়না সিরিয়াস, সাউথ কোরিয়া কাজ করছে। কারণ আমি যতদূর বুঝতে পারি যে এটি কেন একটু দ্রুততার সঙ্গে হবে, দ্রুততা বলতে যে এটি 20 বছর কেন লাগবে না বা 30 বছর কেন লাগবে না, কারণ
এই কোভিড গ্রুপের যেসব অসুখ আছে বা ডিজিজ আছে সেগুলোতে অনেকদিন ধরে রিসার্চ চলছে। বিশেষ করে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু সার্সের উপর যে গবেষণাগুলো হচ্ছে সেটাকে বেস করে আমি যতদূর বুঝতে পারি যে কাজ এগোচ্ছে। সো এটা অনেকটা ইজিয়ার, মানে অন্য আগের যেসব ভ্যাকসিন হয়েছে তার চেয়ে অনেক বেশি সহজ। সালাম, আপনি আমাদের সাথে থাকুন। আমি একটু ডক্টর আসিফের কাছে যেতে চাই, বরং হ্যাঁ সেইখানটাকে আমি একটু ওনার সাথে কথা বলি। ডক্টর আসিফ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। ডক্টর গৌতম, যিনি ভারত থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন এই মুহূর্তে, তিনি কিন্তু বলছিলেন তাদের দেশের ভ্যাকসিন নিয়ে যে সেটাকে বলছিল কল্পনা বিলাস। কিন্তু আপনারা যে আমাদেরকে গতকালকে যে আশার পথ দেখিয়েছেন, নতুন আলোর দিশা দেখিয়েছেন, সেখানে মানুষ যে আবার নতুন করে আশা পাচ্ছে যে করোনা থেকে একটা মুক্তির জায়গা তৈরি হচ্ছে আপনাদের তৈরি ভ্যাকসিন, তো সেটা কি আবার কল্পনা বিলাস, নাকি শুধুমাত্র এই পশুর প্রাণীতেই সফলতা থাকবে? মানুষের দেহে কবে যাবে? আপনারা বলছেন 6 থেকে 7 মাস লাগবে, আসলে কত সময় লাগবে? আর এই 6-7 মাসের প্রক্রিয়াটা শেষ হলে সেটা কি বাজারজাত হবে, নাকি কিভাবে হবে? কতগুলো ফেজ লাগবে এই ট্রায়ালে? আসলে অনেকগুলো প্রশ্ন, আমি একটু একটু করে বলি। প্রথমে ডক্টর গৌতম, ওনাকে আমি যেটা বলতে চাই যে আসলে ভারতের কথা উনি বললেন, তো আমরা কিন্তু ভারতের একটি কোম্পানি ভারত বায়োটেকনোলজি, তাদের একটা নিউজে আমরা খুব ইন্সপায়ার্ড হয়েছি। তারা তাদের ফেজ 1 ট্রায়াল জুলাই 27 শেষ করবে, এটা দেখে আমরা মোটিভেটেড হয়েছি। আমরা কিন্তু আমাদের কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছি। তো আমি বলতে চাই, ইউ উইল নেভার know the road until you walk through it. So আমরা বাংলাদেশে প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করেছি। এই রাস্তাটা কিন্তু আমরা প্রথমবারের মতো হাঁটছি সবাই একসাথে, আমরা রেগুলেটরি বডি সবাই। তো সেখানে অনেক প্রতিবন্ধকতা আসবে, সেগুলো সময় মতো আমরা সরাতে পারলে অবশ্যই, এবং আমি আবারও বলছি অবশ্যই, সেটা ডিসেম্বরের মধ্যে মার্কেটে আনা সম্ভব। যেটা আপনি ডক্টর জুলহাস উনিও কিন্তু বললেন যে অক্টোবরে ডক্টর গিলবার্টের টিম তারা ঘোষণা দিয়েছে যে তারা আজ মার্কেটে নিয়ে আসবে, তা আমরা কেন পারবো না? ডক্টর আসিফ, আমরা যে ভারতের আজকে সারাদিন ভর খবরগুলোতে নজর রাখছিলাম, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় গণমাধ্যম কিন্তু তাদের কোভ্যাক্সিন নিয়ে কিন্তু একটি কথাই বারবার বলছে যে একটা প্রথম ট্রায়াল হয়েছে, দ্বিতীয় ট্রায়ালে তারা 7 জুলাই যে আরেকটা ট্রায়ালে যাবে, সেখানে কিন্তু কিছু মানুষ লাগবে। সেকেন্ড ট্রায়ালটা আমি আসলে এগুলো তো ভালো বুঝবো না, আপনাদের দেখে কিংবা আমরা শুনে সাংবাদিকরা আসলে এগুলো বুঝি, আপনারা সবচেয়ে ভালো বুঝবেন। কিন্তু কিছু প্রথম ধাপে তো কিছু শত মানুষ, তারপরে হাজার মানুষের উপরে ট্রায়াল করতে হয়। তো সেই জায়গাটা কি এত সহজ যে ডিসেম্বরে এটা কি একদম দোকানে বাজারজাত পাওয়া যাবে? কিন্তু ভারত কিন্তু বলছে এত সহজ হবে না। কি করে এটা সম্ভব যে আমি বাজারে গেলাম, দোকানে গেলাম, করোনার ভ্যাকসিন নিয়ে চলে আসলাম? তারা কিন্তু বলছে, তাদের চিকিৎসকরা তাদের দেশের, কিন্তু এটা এত সহজ হবে না। তাহলে তারা যদি বলে থাকে যে সহজ না, আপনারা কেন বলছেন এটা এত সহজ হবে, ডিসেম্বরেই বাজারে পাওয়া যাবে? যেখানে পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু পারছে না, আমি সেটা বলছি না। আমরা পারলে হিমালয়ের একদম শিখরে পৌঁছে যাবে বাংলাদেশ, কিন্তু সেই পারাটা কিভাবে? আপনাকে কালকে আমরা আবেগে ইমোশনাল হতে দেখেছি, মানুষ এটা নিয়ে বিশ্বাসের জায়গাটা, একটা অনাস্থা তৈরি হয়েছে। সত্যি কি আমরা পারবো? এই জায়গাটা আরেকটু আমি জানতে চাই। আপনি কিন্তু নিজেই কিছুক্ষণ আগে বলেছেন যে ভারত 15ই আগস্ট তাদের ভ্যাকসিন মার্কেটে আনবে, সেই ঘোষণাটা দিয়েছে তাদের সেই বায়োটেক এবং যেটা তাদের আরেকটা যেটি আছে, যেটাকে আমি ICMR দুটো সংস্থা একসঙ্গে, তারা কিন্তু বলছে। কিন্তু ওখানকার চিকিৎসকরা কিন্তু এটা মানতে, বিশেষজ্ঞরা ততটা নারাজ, ঠিক ততটাই নারাজ, এটা বলছে সম্ভব না, এটা একটু অসম্ভব। আমাদের সাথে সংযুক্ত আছে ডক্টর গৌতম, তিনিও কিন্তু বলছেন যেটা কল্পনা বিলাস একটি, তিনিও কিন্তু তাই একই কথা বলছেন। আমি আবারও তাহলে সেই কথাটা একটু রিপিট করতে চাই। ইউ উইল নেভার নো দ্য রোড আনটিল ইউ ওয়াক থ্রু ইট। যতদিন না আমি সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, আমি কিন্তু সেটা জানি না। যে সিচুয়েশনটা এখন আমরা ফেস করছি, এই সিচুয়েশনটার জন্য কিন্তু আমরা কেউ রেডি ছিলাম না। সো আসলে এখানে কি হবে এটা এত কনফিডেন্টলি বলাটা ডিফিকাল্ট। তো আমাদের তরফ থেকে আমরা যেটা করেছি, আমরা একটা প্রিলিমিনারি অ্যানিমেল ট্রায়াল করেছি, সেখানে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। সেটাকে একটা রেগুলেটেড অ্যানিমেল ট্রায়াল করব আমরা, যেটার জন্য আমরা 6 থেকে 8 সপ্তাহ সময় নিচ্ছি। তারপরে 3টা ফেজে ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাপ্রুভাল যদি ঠিকমতো হয়ে যায়, এথিক্যাল কমিটি গঠন হয়ে যায়, যেটা অ্যাপ্রুভাল হয়ে যায়, একটা সিআরও আমরা পেয়ে যাই, সেটাতে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এই 3টা ফেজের ট্রায়াল কিন্তু আমরা 3 মাসে শেষ করতে পারবো। সেই ভরসার জায়গা থেকেই কিন্তু আমরা বলছি ডিসেম্বরে আমরা ভ্যাকসিনটি মার্কেটে আনতে পারবো। আরেকটা পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, আপনি যত ভ্যাকসিন কোম্পানিগুলোর কথা শুনবেন, মডার্নার কথা শুনবেন বা ডক্টর গিলবার্টের টিমের কথা শুনবেন,
তারা কিন্তু একটি সিঙ্গেল ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করছে। তো আমি আসলে বারবার বলার চেষ্টা করছিলাম, আমরা যেহেতু প্রথমবারের মতো তৈরি করছি, আমরা কিন্তু 4টে ডিফারেন্ট ক্যান্ডিডেট নিয়ে কাজ করছি এবং 3টে ডিফারেন্ট ডেলিভারি সিস্টেম নিয়ে কাজ করছি। তো একই সাথে এই হিউজ ভলিউমের কাজ আমরা করতে চাচ্ছি এই জন্যে যাতে আমাদের সফলতাটা 100% নিশ্চিত হয়। ডক্টর আসিফ, 12টা ক্যান্ডিডেট থেকে ডক্টর আসিফ, এত বড় পথ হাঁটা শুরু করলেন এই মহামারীতে, কিন্তু ওষুধ প্রশাসন থেকে কিন্তু বলা হয়েছে আপনারা যে বিশাল কর্মযজ্ঞটা তৈরি করেছেন এবং প্রথম দফায় পশুর শরীরে দিয়ে একটা সফলতা পেয়েছেন খরগোশের শরীরে, সেটা কিন্তু বাংলাদেশ ওষুধ প্রশাসন কিছুই জানে না। তারা কিন্তু ওষুধ প্রশাসনের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে, কেউ কিছু জানলো না, আপনারা কিন্তু অনেক বড় একটা কাজ করে ফেললেন। কেন জানে না বাংলাদেশ ওষুধ প্রশাসন? দেখুন, আমরা কিন্তু একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমরা বায়োলজিক্যাল ড্রাগস ডেভেলপমেন্ট করি। এফডিএ রেগুলেশন যদি আপনি দেখেন, সেখানে আপনি দেখবেন বায়োলজিক্যাল ড্রাগের যে রেগুলেশন আর ভ্যাকসিনের রেগুলেশন সিমিলার। এখন ওষুধ প্রশাসনকে আমরা জানাবো কখন? যখন আমাদের কাছে সাফিসিয়েন্ট ডেটা থাকবে। কিসের ডেটা? আমাদের আর&ডি ফেজের ডেটা থাকবে, আমাদের প্রিক্লিনিক্যাল ডেটা থাকবে, আমাদের ক্লিনিক্যাল ডেটা থাকবে, এবং আমরা মার্কেট অথরাইজেশনের জন্য তাদের কাছে যাব। সেই সময়টা কিন্তু এখনো আমাদের কাছে আসেনি। তো সেই সময়টা যখন আসবে আমরা অবশ্যই তাদেরকে জানাবো। ডক্টর আসিফ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি ডক্টর গৌতমের কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আমাকে ডক্টর গৌতম সাহা? শোনা যাচ্ছে আমার কথা ডক্টর গৌতম সাহা? আপনি আমাদের ডক্টর আসিফের কথা শুনলেন। গতকালের গ্লোব তাদের যে ফার্মাসিউটিক্যাল, তারা দাবি করেছেন যে তারা আমাদের একটা পশুর শরীরে দিয়ে সেটাকে ক্লিনিক্যালি তারা সফল হয়েছেন এবং আশা করছেন যে ডিসেম্বর নাগাদ করোনার ভ্যাকসিন বাংলাদেশে পাওয়া যাবে। তারা সেই দাবিটা করছেন। কিন্তু এখন আমার কাছে যে আপনি এই বিষয়ে যদি একটু কিছু বলতে চান, আপনার কাছে এটাও কি আমাদের দেশেরটাও কি কল্পনা বিলাস মনে হচ্ছে কিনা, কিংবা এটা সত্যতা কতখানি আছে, এটা সবকিছু ক্লিনিক্যাল ট্রায়াল যে পেতে ডিসেম্বর নাগাদ হয়ে যাবে কিনা? আর একটা বিষয়, যেটা এই মুহূর্তে ভারত আসলে করোনার কোন জায়গাটিতে দাঁড়িয়ে আছে, দুটো বিষয় আমি আপনার কাছে জানতে চাই। আগে আমরা এই ব্যবসা ভিত্তিক জায়গাটাকে নিয়ে কথা বলি। জি, ক্লাসে আছেন, কারণ তাকে ব্যবসা দেখতে হয়, এবং এই আশাবাদটা যদি না থাকে, মানে এটা কিন্তু ব্যবসা বিজ্ঞান এবং ব্যবসা আজকে কর্পোরেটের হাত ধরে এগোচ্ছে। এটা কিন্তু এটা যে জনসাধারণের যে সেবা আসবে, তার পেছনে বড় ব্যবসা লুকিয়ে আছে। লুকিয়ে কেন, মানে প্রকাশ্যেই আছে। এবং তাদের এটা মানে অলরেডি বড় বড় অ্যামাউন্ট অফ মানি ইন টার্মস অফ রুপি অর ডলার অর ইউরো সারা পৃথিবীর ব্যবসাদাররা, বড় বড় হাউসরা কিন্তু ইনভেস্ট করে রেখেছে যে তোমার যেটা বেরোবে সেটা আমি নেব। কবে বেরোবে কোনো জানা যাচ্ছে না এখন। আমি জানি অক্সফোর্ডের কথা, কারণ ঘটনাচক্রে সেখানে যিনি কোঅর্ডিনেটর হেড মিস প্যাটেল, তিনি আমার বন্ধুর কন্যা। ফলে তার থেকে আমি কিছু কিছু ঘটনা জানি যে সরকারের সাথে তাদের ওখানকার যে হাউসগুলো 3টে কোলাবোরেশন চলছে, তারা কিন্তু আমাদের এই ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেক আগেই প্রসেস শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো পজিটিভ আসার কথা এমন ভাবে শুনি যে কোনো একটা টার্গেট ডেটটা বলতে পারছে, আজ আমাদের পিছিয়ে পড়ার বিজ্ঞান তাও নয়। অতএব সেই সব অ্যাঙ্গেল থেকে বলি যে একটা টার্গেট ডেট না থাকলে, মানে এখনকার কর্পোরেট হাউসে সবসময় টার্গেট কথাটা ভীষণভাবে ইউজ হয়, মার্কেটিং ইত্যাদিতে। এই টার্গেট ডেটটাও দেওয়া থাকবে যাতে করে ঘোড়ার মতো করে দৌড়তে পারে, তবেই না টার্গেট। হ্যালো, শুনতে পাচ্ছি ডক্টর গৌতম। তবেই তো মানে টার্গেট না থাকলে পরে সত্যি এগোনো সম্ভব নয়। ফলে সেটাকে আমি কখনো নেতিবাচক ভাবে দেখবো না, কিন্তু সেই টার্গেটটা ফুলফিল হওয়া সম্ভব কিনা সেটা আমি হয়তো আরো বেশি খুশি হব ওনার থেকে যদি সেই টার্গেট ডেটের আগে বেরোয়। কিন্তু আমরা এখানে বাস্তবটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমরা 4 জনই কিন্তু আমরা বসে আছি, কিন্তু আপনাকে নিয়ে 5 জন, আমরা সবাই কিন্তু আসলে চাইছি যে টার্গেট ডেট আছে তার থেকে আগে বেরো। কিন্তু একটা বাস্তব ভিত্তিক আলোচনা, তো ওনার কিছু ভিউ পয়েন্ট আছে, আমার কিছু ভিউ পয়েন্ট আছে, আপনার কিছু ভিউ পয়েন্ট আছে ইত্যাদি। আমি আমার অঙ্কের কথা দেখতে পাচ্ছি যে এটা হওয়া সম্ভব নয়। অবশ্য ডিসেম্বরের কথা আমি বলতে পারবো, ওনারা যে ডেট দিচ্ছে, কিন্তু 15ই আগস্টটা একটা খুব আমাদের সূচি দিন, ভালো দিন, সেই হিসেবে হয়তো শুনতে ভালো লাগবে, সেরকম ভাবে একটা দেওয়া হয়েছে। হয়তো অনেক কিছু না ভেবেই হয়তো দেওয়া হয়েছে, অঙ্ক না করে বলা হয়েছে। কিন্তু ঠিক আছে, হয়তো 15ই আগস্ট হবে না, সেটা হয়তো 15 অক্টোবরে হবে তো নিশ্চয়ই একদিন সারা পৃথিবীতে সব জায়গাতেই তৈরি হবে। অনেক হাউস অলরেডি এগিয়ে রয়েছে, এখন দেখা যাবে
হয়তো কেনার লোক থাকবে না। কারণ এটাও বলে দিচ্ছি, এটা একটা ভবিষ্যৎবাণী বলতে পারেন, যেদিন এই ভ্যাকসিন বেরোবে সেদিন এর প্রয়োজনীয়তা থাকবে না হয়তোবা। আজকে আমি একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি, হয়তো সবার জন্য কাজে লাগবে। সেটা যেটা দুটো কথা, এই ভাই আপনি যে করোনার যে জায়গা নিয়ে বলেছিলেন, যে আমাদের দেশের অবস্থা কি চলছে, মানে অ্যাকচুয়ালি আমাদের দেশ আপনাদের দেশ বলে কিছু না, গ্লোবাল ব্যাপারটা, এই গ্লোবাল ব্যাপারের মধ্যে কিছুটা তফাৎ আছে। এই তফাতের জায়গাটুকু আগে বলি। এই যে ভাইরাসটা নিয়ে আমরা হ্যান্ডেল করছি, এই ভাইরাসটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, এ, বি এবং সি। এই এ, বি, সি যে ভাগটা করা হয়েছে, এদের যে 30,000 ওই লেটারিং এর শুধু পারমুটেশন কম্বিনেশন করে এদের ডিজাইন এন্ড টাইপটা তৈরি হয়ে যায়, এ, সি, জি, ইউ, ই। এরা যখন তৈরি হয় তখন তার কি হয়, তাদের ওই একটা প্যাটার্নটাকে বলা হচ্ছে বি প্যাটার্ন। ওই বিটা হচ্ছে গিয়ে আমাদের ভারত, বাংলাদেশ, ইস্ট এশিয়া, এই এশিয়ার কান্ট্রি, চায়না, এদেরকে এফেক্ট করছে। এরা রিলেটিভলি কম হার্মফুল ঘটনাচক্রে, কিন্তু এ এবং সি ডেডলি, তারা ইউরোপ এবং আমেরিকাকে এফেক্ট করছে, মানে ওই জায়গাগুলোকে করেছে। তাহলে আমরা সেই অর্থে কিন্তু অন্তত সমস্ত দিক থেকে পিছিয়ে পড়া হলো, এই জায়গাটা ভাগ্যের দৌলতে এগিয়ে আছি। তার জন্য আমাদের ডেথ রেট দুটো ভাবে ভাগ করা হয়, যে একটা হচ্ছে রিপ্রোডাকশন নাম্বার, আর একটা বলা হয় ফ্যাটালিটি রেট। এই ফ্যাটালিটি রেট যদি আজকে বলছি, ফলে এখানটাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় সার্চ করলে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি একটু ডক্টর আসিফের কাছে আবার একটু যেতে চাই, আমি ফিরবো আপনার কাছে। ডক্টর আসিফ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আসলে আমরা অনেক কিছু, খারাপ কিছু দেখতে দেখতে ভালো কিছু আসলে মনে করি ওটাও বোধহয় কোনো কিছু মিথ্যা, ভুল, বিশ্বাসের ভরসার জায়গাটা একটু অনেকখানি নড়বড়ে হয়ে গেছে। আর সেই কারণে নানামুখী কথা হয়। আপনারা যখন কালকে সংবাদ সম্মেলন করলেন, মানুষের ভরসার জায়গাটা একটা দোলাচলে ছিল, এবং আপনি গৌতম সাহার কথাও শুনলেন। তো সেইখান থেকে আমি তার কথা সূত্র ধরে না, আমাদের এই দেশের মানুষের একটা পারসেপশনের জায়গা থেকে আমি একটু জানতে চাই যে গ্লোব যেটি করলো, আপনারা যেটা আবিষ্কার করলেন, যেটা দাবি রাখছেন, সেটা কি আসলে ব্যবসায়িক স্ট্যান্ডবাজি, নাকি এটার মধ্যেও মানুষের ভরসা, সত্যতা আছে, কিংবা একটা ভালো কিছু, মানে একটা অভাবনীয় কিছু খবর আসলে মানুষ পেতে যাচ্ছে? সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, গ্লোব বায়োটেক লিমিটেড একটি বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমরা কিন্তু কোনো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি না। তো কেন আমরা ভ্যাকসিন বানাচ্ছি? মার্চ মাসের 8 তারিখে প্রথম যখন একজন পেশেন্ট বাংলাদেশে আইডেন্টিফাইড হলো, তখন আমরা কিন্তু সেই আমাদের প্রজেক্টের ফোকাসটা একটু ভিন্ন দিকে ডাইভার্ট করলাম, যে না, করোনা ভাইরাস বাংলাদেশে আসবে, সেটার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা আমাদের 3টি নতুন প্রজেক্ট শুরু করলাম। একটা আমাদের কিট ডেভেলপমেন্ট, 2 নাম্বার ভ্যাকসিন, 3 নাম্বার আমাদের বায়োলজিক্স, যেটা আমাদের এক্সপার্ট ডোমেইন। তো সেই সূত্র ধরে আসলে ভ্যাকসিনের এই পর্যায়ে আমরা এসেছি। তো এখন ভবিষ্যৎ যে স্টেপগুলো আছে, সেখানে কিন্তু আপনি দেখবেন আমাদের বিএমআরসির এথিক্যাল অ্যাপ্রুভাল লাগবে, আমাদের একটি সিআরও লাগবে যারা এফিশিয়েন্টলি এই হিউম্যান ট্রায়ালটি করবে, এবং ফাইনালি মার্কেট অথরাইজেশনের জন্য আমাদের ড্রাগসের একটা অ্যাপ্রুভাল লাগবে। এই ব্যাপারগুলোতে কিন্তু আমাদের আসলে কোনো হাত নেই। আমরা কি করতে পারি? আমরা আমাদের প্রিক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে আমরা আমাদের ডেটা সাবমিশন করতে পারি। এখন সেই পথগুলো যদি স্মুথ হয়, আমি বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আসতে পারবো। ডক্টর আসিফ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু জুলাস আলমের কাছে যেতে চাই। জুলাস আলম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। সারা পৃথিবীর অসুখ হচ্ছে করোনা। বিশ্ব মিডিয়াতে আসলে বাংলাদেশের করোনা নিয়ে কি ধরনের খবরগুলো তুলে ধরা হচ্ছে একটু যদি আমাদেরকে জানান। কিভাবে দেখা হচ্ছে বিশ্ব মিডিয়াতে বাংলাদেশের করোনাকে? বাংলাদেশের করোনা সারা পৃথিবীর মতোই আমাদের এখানে যেভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, এবং বিশ্ব মিডিয়াতে প্রতিদিনই বাংলাদেশের করোনা খবর যাচ্ছে। একদম বেসিক যেসব ইনফরমেশন আছে, যে কতজন আক্রান্ত হলেন, কতজন মারা গেলেন এবং কি অবস্থা। তবে বিশ্ব মিডিয়া একটি জিনিস খুবই হাইলাইটেড হয়েছে, যে বাংলাদেশের অত্যন্ত দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা। সেটি বারবার বিশ্ব মিডিয়াতে বারবার এসছে, যে কতটা ভঙ্গুর একটা স্বাস্থ্য ব্যবস্থা। যখন বিশ্ব মিডিয়া থেকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের কতজন মানুষকে আইসিইউ ফ্যাসিলিটিস দেওয়া যায়, যখন তারা জানে যে 500 বা 1000 মানুষকে দেওয়ার মতো একসাথে সেই ফ্যাসিলিটিস নেই, তখন বিশ্ব মিডিয়া খুব অবাক হয়ে আমাদেরকে অনেক প্রশ্ন করে। একইভাবে যে কি ধরনের কতগুলো ল্যাবরেটরি আছে যেখানে টেস্টিং হচ্ছে, যখন জানে যে
এখনো 100 জায়গায় আমরা ল্যাবরেটরিতে টেস্টিং করতে পারছি না, তখন তারা আতঙ্কিত হয়। এবং যারা আমাদের এখানে যারা বিদেশিরা ছিলেন, যারা দলে দলে চলে গেলেন, তারা কিন্তু এক ধরনের আতঙ্ক নিয়ে চলে গেছে এসব জায়গাতে। এবং জাতিসংঘে যেসব ইন্টারনাল ব্রিফিং হয়েছে যতদূর জানি সেসব জায়গায় কিন্তু একটা অন্যরকমের প্রজেকশন হয়েছে। তো এই জায়গাগুলো নেগেটিভলি আসছে। আদারওয়াইজ আবার আমাদের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ব মিডিয়া কোথাও কোথাও একটু অবাক হয়ে প্রশ্ন করছে যে তাহলে এখানে মৃত্যুর হার এত কম কেন, যেটি ডক্টর গৌতম সাহাকে বলার চেষ্টা করলেন। তো এইভাবে আসছে এবং প্রতিদিনের ডেটাগুলো সেগুলো গুরুত্বের সঙ্গে বিশ্ব মিডিয়াতে আসছে। ডক্টর জুলিয়াস আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আবার একটু যেতে চাই ডক্টর আসিফ মাহমুদ আপনার কাছে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি? জি, আমরা ওষুধ প্রশাসনের কথা বলেছিলেন, সেখানে আপনি একটা উত্তর দিয়েছেন যে তাদেরকে পরে জানাবেন, প্রক্রিয়াটা পরে। কিন্তু আগে যদি আমি আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাই যে এত বড় একটা আবিষ্কারের খবর আপনারা নিজেরা প্রেস কনফারেন্স করে গতকালকে দিলেন, কিন্তু আসিফ মাহমুদ কেন এটি স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তর কেউ জানতো না? আপনারা তাদেরকে, সরকারের কেউই জানতো না। সরকারের কেউ যদি জানলে, আপনাদের পাশে থাকলে এটা তো অনেক বড় সহায়তা হতো। তারা কি কেউ জানতেন? আমি সরি, আসলে কথাটা একটু ইন্টারাপ্ট হয়ে গিয়েছে। আপনি হয়তোবা জিজ্ঞেস করেছেন, আমি যদি ভুল শুনে না থাকি, যে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের কেউই কেন জানতো না। সরকারের কোনো পার্ট কি জানতো? আর যদি সরকার যদি জানতো তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে পথ চলাটা আরো সহজ হতো। কিন্তু আমরা যতটুকু জানি সরকারের কোনো অথরিটি জানেন না আপনারা যে গতকালকে প্রেস একটা কনফারেন্স করছেন। আমি আসলে আবারও যেটা বলতে চাই যে আমরা প্রিলিমিনারি একটা এনিম্যাল ট্রায়াল করেছি, এবং তার আগে যে কাজটুকু হয়েছে টোটালি একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টাল ফেজের কাজ। তো আমি জানি না যে একটা রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজের জন্য আসলে সেইভাবে সরকারের কোনো বডিকে আমাদের জানানোর প্রয়োজনীয়তা কিনা। হয়তোবা এই ব্যাপারে আমার এক্সপেরিয়েন্সের অভাব থাকতে পারে। আমি আসলে একজন সায়েন্টিস্ট মানুষ, আমি রেগুলেশন এত ভালো বুঝি না। তো তারপরে আপনি যেহেতু বারবারই আসলে এই ব্যাপারটা হাইলাইট করতে চাচ্ছেন যে আসলে আমাদের হয়তোবা তাহলে জানানো উচিত ছিল, সেক্ষেত্রে তাহলে আমারও আবার একটু আমাদের এক্সপার্ট যারা আছে তাদের সাথে একটু কথা বলে দেখতে হবে যে আসলে কি আমরা তাহলে কোথাও ভুল করলাম, আমাদেরকে আগেই তাহলে পারমিশন নিয়েই কাজটা শুরু করা উচিত ছিল, বা এটাই কি আসলে গাইডলাইনে বলে। তো এগুলোর ব্যাপারে আমি আরো জানার চেষ্টা করব, এবং জেনে হয়তোবা ভবিষ্যতে আমি এই ব্যাপারে আবার কথা বলতে পারবো। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। ডক্টর গৌতম সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর আসিফ মাহমুদ, আপনাকেও ধন্যবাদ। জুলিয়াস আলম, আপনাকেও ধন্যবাদ। আমরা আরো একদিন নিশ্চয়ই আমাদের প্রতিদিনের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে আবার আমাদের সঙ্গী হিসাবে পাবো, অতিথি হিসাবে পাবো। সেই ভরসার জায়গা, প্রত্যাশার জায়গা থেকে আজকের আমি টু দ্য পয়েন্ট মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আবার বলছি, সমস্ত গবেষণায় একটাই চেষ্টা হচ্ছে, কবে আসবে করোনার ভ্যাকসিন। যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন না আসে, জনগণ একটাই কিন্তু কথা, সতর্ক থাকুন, ঘরে থাকুন, প্রয়োজনের বাইরে ঘরে যাবেন না, এবং সাবধানে থাকুন। নিজের হাতটি বারবার ধোন, মুখে মাস্ক পরুন। ধন্যবাদ।